আমরা কিন্তু বলছি না তাদের 7 সিস্টার খেয়ে ফেলবো বা নিয়ে নেব। আমরা শুধু 7 সিস্টারটাকে ফাটিয়ে দেব, আলাদা করে দেব। আর তোমাদেরকে ফাটানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত লোকেরা প্রস্তুত আছে। লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায়নি বাঙালি কি জিনিস, বাট অনেকে টের পাইছে। আওয়ামী লীগের 18 বছরের চেষ্টা ব্যর্থ, বিএনপি জামাত ও সত্যের বিজয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস। 21 আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল, এদের তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন। বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম, কিংবা তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে যে যেভাবে পোশাক পরছেন এই পোশাক তারা পরিধান করতে পারবেন। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আসসালামু আলাইকুম দর্শক, সুসংবাদ একটা আছে, কিন্তু ভারতের জন্য অত্যন্ত দুঃসংবাদ। লুৎফুর রহমান বাবর 7 সিস্টার দখল করতে চেয়েছিল এবং ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, সেটা তো আপনারা ইতিমধ্যে ভুলে যাননি, তাই না? অবশেষে কিন্তু লুৎফুর রহমান বাবর খালাস পেয়েছেন। এবার ভারতের ঘুম হারাম। হয়তো নরেন্দ্র মোদী আর বালিশের সাথে মাথা লাগিয়ে ঘুম পাড়তে পারবে না, কারণ লুৎফুর রহমান বাবরকে ভারত এত বেশি ভয় পায় যতটুকু মানুষ পানিতে নেমে কুমিরকে ভয় পায়, জঙ্গলের ভিতরে গিয়ে টাইগার বাঘকে দেখে ভয় পায়। তো প্রিয় দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। তো সবাইকে বলবো ভাই, একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওর সবগুলো বিস্তারিত আলোচনা শুনে আসি। 21 আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল, এদের তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। আমাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপর এই ধরনের হামলা, নানান রকম তত্ত্ব আছে, এটার পেছনে বিএনপিকে দায়ী করার চেষ্টা আছে, কারণ বিএনপির সময় ক্ষমতায় ছিল, বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে, আওয়ামী লীগের নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে। এটা খুব সিম্পল না, এটা অনেক আলোচনা করা যায়, সেই আলোচনার জায়গা আছে, এটা না। কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে, আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন, তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক, তাদের মধ্যে কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো। মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে, শুধু সেটা না, সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো কোয়াশমেন্ট হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে দুদকের মামলার কথা হচ্ছে, আপিলও করেনি। মানে যখন দুদক আইনজীবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায়, না হয় করা যায় না। সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম। কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার, কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টা, তার চমৎকার উদাহরণ এটা। আমরা জানি এটা 2004 সালে হয়েছিল। এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল, তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, এই জায়গাটাকে আমি জোর দিতে চাই, তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে, তদন্ত কমিটি না, একটা পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে। তারা মুফতি হান্নান সহ আরো, আমি ভুল না করলে 21-22 জনকে আসামি করে তিনি একটা চার্জশিট দিয়েছিল। সেই চার্জশিটটা আওয়ামী লীগের পছন্দ হয়নি। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনঃতদন্ত চায়, এবং সেই পুনঃতদন্তর দায়িত্ব দেওয়া হয়, সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে। আমরা পরে দেখব যে এসবের ঘটনাটা আসলে কি দাঁড়িয়েছে। অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী লীগ এটাকে নিয়ে করেছে, আমরা দেখবো। তো যাই হোক, আবুল কাহার আখন্দ আসলেন এবং তিনি একটা সম্পূরক চার্জশিট জমা দেন, সেখানেই জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয়। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, মানে আমরা তাত্ত্বিকভাবে ধরে নেব প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে, এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, কেউ এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সামনে আনতেও পারেন। কিন্তু যেটা সবচেয়ে বড় যুক্তি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকার যখন হয়, তখন বিএনপির উপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল। তারা বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন, শুধু না, তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগও আছে। তো সেই ঘটনাগুলো যেই সরকার করছে, সেই প্রচন্ড বৈরী সরকার, যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতো যে সরকার, সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি। কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহার আখন্দ সেটা করলেন। খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের
হত্যার মামলার সাথে তিনি জড়িত ছিলেন। নট অনলি দ্যাট, এরপর আমরা ধাপে ধাপে দেখবো। প্রথমবার তিনি এরপর 2014-15 পর থেকেই রীতিমতো আমেরিকান নমিনেশন চাইতে শুরু করেন এবং 24 সালে আমি আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান। বলা বাহুল্য তিনি জিততে পারেননি। সো তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল আবুল কাহার আকাদকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে, ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না। কিন্তু আওয়ামী লীগের সময় এতই বেপরোয়া, তারা এতই হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে 41 তো বটেই, 2071 41 চলে আসে, 2071 তারা টার্গেটিং করে তারা ক্ষমতায় থাকবে, সুতরাং তারা যে কোনো কিছু যা তা করতে পারে, তারা যা চাইতাই হবে। শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন, তো তিনি যা চান তাই হবে, সে ডিডন্ট কেয়ার। কিন্তু এই কাহার আকাদ কেসটাই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসেবে খুব ভালো মতো কাজ করবে। এই কাহার আকাদ লোকটাও কোথায়, তাকে আসলে খোঁজা দরকার আছে। কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে, তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয়, সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে। যাই হোক, এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসেবে আমরা দেখবো। এবং আগে ভাগে বলে রাখলে কন্টেন্টে প্রচুর শোরগোল হবে, প্রচুর উচ্চবাচ্য হবে, সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে, সব ধ্বংস করে ফেলা হচ্ছে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কি এরকম হতে চেয়েছিলাম, একই রকম ঘটনাই আবার ঘটছে, এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে। আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারপরও তোমাদের পাশ থেকে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায়, সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। আমি সবশেষে আমি আহ্বান করতে চাই, আজও আমাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে। আপনারা সকলে তাদেরকে চিনেন, জানেন, বুঝেন। আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে, সে হিন্দু কিনা, সে মুসলমান কিনা, আমাদের প্রত্যেক ধর্মের মাঝে RSS এর লোক, রয়ের লোক রয়েছে। আপনারা তাদেরকে প্রতিহত করুন। কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায়। আমি বলছি, আপনাদের 7 সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব। মণিপুরে কিছু, আমি আজকে একটা ভিডিও দেখলাম, মণিপুরে আমার ভাইরা বলছে ওরা তো হিন্দু, তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন? আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তো আইনের আওতায় আসবে, তার নাকি? একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী লীগ করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না? আমি গ্রেফতারের দাবি জানাই। আজকে এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে, প্রশাসনের কাছে যে শুনবে, আমি আপনাদের কাছে উন্নত আহ্বান জানাতে চাই, তাদেরকে অ্যারেস্ট করেন। আওয়ামী ফেসিবাদের প্রত্যেক লোককে অ্যারেস্ট করলে বাংলাদেশ 80% ঠান্ডা হয়ে যাবে। আমাদেরকে কতটা বছর নিপীড়নের শিকার একটা মানুষকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার কারণে এতদিন জেলে রাখা হলো, এবং তার পক্ষে কথা বলাটা অন্যায় ছিল, এরকম একটা বিষয় ছিল যে তার বিষয়ে পজিটিভ কিছু বলা যাবে না। মানুষ বলতো যে ক্ষমতার দম্ভ, এইভাবে বলতো, মানে ক্ষমতার দাপট কই গেল। কিন্তু আসলেই কি বাবর ভাই এতটা খারাপ মানুষ ছিল? বাবর ভাইয়ের 10টা খারাপ গুণ দেখান আমাকে, যেই গুণগুলোর কারণে একটা মানুষকে ঘৃণা করা যায়। যেমন এখন এই যে আপনার হলো আওয়ামী লীগের নেতাদের খারাপ গুণগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? পলক সাহেবের খারাপ গুণ, ইনু সাহেবের খারাপ গুণ, মেনন সাহেবের খারাপ গুণ, জাহাঙ্গীর কবির নানকের খারাপ গুণ, তারপরে ওই যে পসাগম কামরুল তার খারাপ গুণ, এইরকম বাবর সাহেবের 5টা খারাপ গুণ বলেন। 10টা কষ্টের জন্য বাংলাদেশের মানুষ বাবর ভাইকে ঘৃণা করে না পছন্দ করে, নায়ক হিসেবে দেখে। তো বাংলাদেশের নায়ককে কালপিট বানায় দিছে। এই যে দেখেন 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, মুফতি হান্নান এই নামটা আসলো। মুফতি হান্নানের বাড়ি কোথায়? গোপালগঞ্জ, নাকি? গোপালগঞ্জ বাড়ি। এই লোকটাকে 400 দিন রিমান্ডে রাখা হয়েছিল। 400 দিন রিমান্ডে নিয়ে তাকে জোর করে বক্তব্য নিল যে আপনার তারেক রহমান এটাতে জড়িত এবং বাবর এটাতে জড়িত, বানায় দিল। এরপরে মুফতি হান্নানকে একবারে শেষ করে দেওয়া হলো, তার জীবন শেষ, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আমার কথা, 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়েছে কি হয়নি? নিষ্পত্তি হয়নি। তাহলে যেই মামলা নিষ্পত্তি হয়নি, সেই মামলার একজন রাজ সাক্ষীকে ফাঁসি দেওয়া যায় কিনা? তাই না? অর্থাৎ ওই যে একটা স্টেটমেন্ট নিয়ে নিছে তারেক রহমান জড়িত, নেওয়ার পরে ফাঁসি দিয়ে দিছে, যেন আর রিভার্স বক্তব্য দিতে পারে না। এবং মুফতি হান্নান জেলখানায় থেকে, মানে যখন কোর্টে নেওয়া হলো, কোর্টে নিয়ে তাকে সে বললো আমাকে কী পরিমাণ নিপীড়ন করা হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য, তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, বাবর সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, এবং সেই এই বক্তব্য প্রত্যাহার করার কথা বললো। কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করা হলো না, তাকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো। তাহলে একটা মামলা নিষ্পত্তি হলো না এখনও, সেই মামলায় ফাঁসি কার্যকর করে ফেললো। এইখানেই তো প্রমাণিত হয় যে শেখ হাসিনা এই মামলাটাকে কোন পথে পরিচালিত করতে চেয়েছে।
এত পাগল না যে আওয়ামী লীগকে বইলাও এখানে বোম ফালাবে, এত পাগল নাকি বলেন? চেয়েছে যে কিছু একটা করবে, আওয়ামী লীগকেও বলেছে কিছু একটা করবো, তোমরা ক্ষমতায় আসবা। এখন সেটা যে বোম হামলা, তাহলে তো ওখানে কেউ যাইতোই না, তাই না? ঠিক একইভাবে শাহ এম এস কিবরিয়া সাহেব তার হত্যার ক্ষেত্রেও আওয়ামী লীগ নেতাদেরকে দিয়েই কিবরিয়া সাহেবকে হত্যা করেছে। এটা রেজা কিবরিয়া ভাইয়ের স্টেটমেন্ট, কিবরিয়া সাহেবের সন্তানের স্টেটমেন্ট যে কেন তাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ এমন একটা দল, সে বিগত বিভিন্ন সময় তার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে কোরবানি দিছে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য। এবং সেই মামলাতেও বাবর ভাইকে জড়িয়েছিল, এবং ডক্টর রেজা কিবরিয়া স্যার তখনই বলেছিল যে অহেতুক বাবর ভাইকে এখানে জড়িয়েছে। এখানে আওয়ামী লীগ, শেখ হাসিনা এমন একটা ব্যক্তি যে ক্ষমতার জন্য যে কোনো সময় যে কাউকে হত্যা করতে দ্বিধা করতো না। আমরা যখন রিমান্ডে ছিলাম, আমাদের অত্যাচার করতেছিল ডিজিএফআই, মারছিল, কারেন্টের শক দিচ্ছিল, পালাচ্ছিল, দেয়ালে বাড়ি দিচ্ছিল, তারপরে আপনার হলো অন্ডকোষে বাড়ি দিচ্ছিল, পুরোটা সিন শেখ হাসিনা ভিডিও কলে এনজয় করতো, পুরোটা সিন সে এনজয় করতো। মানে সে একটা মানে নরপিশাচ, হিংস্র, মানুষকে নিপীড়নের ভিডিও সে দেখে আর আনন্দ পাচ্ছে, এরকম একটা অবস্থা। বজলুল হুদা সাহেবকে জেলখানায় গিয়ে নিজ হাতে জবাই করছে শেখ হাসিনা, নিজ হাতে জবাই করেছে। এবং আমরা যারা এই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে কাজ করেছি শেখ হাসিনার এই রিজিম পতনের জন্য, আমরা যদি কোনো কারণে, যেদিন শেখ হাসিনার পতন হলো ওই দিন PWতে আমার নামে 10 দিনের রিমান্ড গেছে, এবং আমাকে জেলখানা থেকে বের করতে পুলিশ ভয় পাচ্ছিল যে কি না কি হয়, ঠিক আছে? হ্যাঁ, বিশ্বাস, মানে তারাও আতঙ্কে বের হচ্ছিল না। আমরা খুবই আনন্দিত এই মামলাতে, বাবর সাহেবের যে ঘটনা, এই মামলাটা কেন আনন্দিত যে অনেক দিন পরে একটা জুলুমের সমাপ্তি আসলো। খুবই খারাপ হইতো বাবর ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক মানুষকে যদি ফাঁসি দিয়ে দিত। খুব মানে আমাদের খুব আশা ছিল যে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একটা অন্তত প্রোগ্রামে আমরা অংশ নিব। আবারও ছোটোবেলায় আমার স্কুলের মাঠে এখানে দেলোয়ার হোসেন সাইদি হুজুর গিয়েছিলেন, তখন দেখেছি, এবং আমাদের বাসায় প্রোগ্রাম শেষে গিয়েছিলেন, ওখান থেকে ওইখানে আমাদের হেডমাস্টার স্যার আছে, হ্যাঁ, নোমানের বাবা, উনি তার বাসায় নিয়ে গিয়েছিলেন। তো আমরা খুব আশা ছিল যে দেলোয়ার হোসেন সাইদি হুজুর আরেকবার আমাদের একটা প্রোগ্রামে আমাদের বক্তব্য রাখবে, আমরা সবাই মিলে লক্ষ লক্ষ মানুষ যাব, খুব আশা ছিল, কিন্তু সেই আশা আমাদের পূরণ হয়নি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে, এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে, কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন। বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম, কিংবা তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে যেভাবে পোশাক পরছেন এই পোশাক তারা পরিধান করতে পারবেন, এভাবেই বিভিন্ন জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে। আমি এই নিউজটি দেখে 3-4 বার তার ভিডিওটি শোনার তৌফিক হয়েছে, নিজ কানে শুনেই ভিডিওটি করার জন্য উপস্থিত হয়েছি। তার বক্তব্যটিতে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমাত কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, স্বভাবতই সেখানে কোনো মানুষকেই আর জোর করে এভাবে পর্দা পশিদা করতে দেওয়ার দরকার নেই। মানুষ তখন ইসলামের ছায়াতলে ইসলামের ভালো কাজগুলো দেখে তিনি এই পর্দা পশিদা মতো চলবেন, সমাজটা ভালোভাবে চলবে, দেশের মানুষ ধর্মের দিকে ধাবিত হবে, ইসলামের সুমহান আদর্শের দিকে ধাবিত হবে। এভাবে করে তিনি ইসলামের মহত্ব বর্ণনা করার চেষ্টা করেছেন এবং বলেছেন। তিনি এও বলেছেন যে জামাত ইসলাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে একটি প্রচারণা রয়েছে যে এই দলটি ক্ষমতায় আসলে মানুষের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম অনেক কিছু খর্ব হতে পারে বলে অনেকেই প্রচার করে থাকেন, যেটা অপপ্রচার। জামাত বিশ্বাস করে, তার বক্তব্য থেকে কোট করে বলছি, যে এই দলটি যখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো মানুষ ধর্মের দিকে ধাবিত হয়ে ধর্মীয় চর্চা, হুকুম হাকাম পালন না করবেন, তার ক্ষেত্রে কোনো জোরাজুরি কিংবা জবরদস্তি সেটা ইসলামও সমর্থন করে না, এবং জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না যেটা ইসলাম সমর্থন করে না সেটা করতে বাধ্য করবে, এটা জামাতের দায়িত্ব নয়। তিনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের শুধুমাত্র যে মুসলমান রয়েছেন তা কিন্তু নয়, এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে, যেই ধর্মাবলম্বী মানুষদের জন্য পর্দা করা আর পর্দা না করা সেটা তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। কারণ তার জন্যই পর্দা, যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন পালন করবেন, বিশেষ করে ইসলাম ধর্ম যে পালন করবেন, তার জন্য পর্দার যে হুকুম রয়েছে সে সেটা পালন করবেন। কিন্তু বিধর্মী অন্য আরেক ধর্ম কিংবা চিন্তাধারার মানুষ, অথবা যে লোক ধর্মকর্ম চর্চা করে না ব্যক্তি জীবনে, তাকে তো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ারও নেই, আর দেওয়ার জন্য তাদের কোনো চিন্তাও নেই। কিন্তু তাহলে কেন এই অপপ্রচারটার জায়গা আমার যেটা মনে হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত উদার মনের একজন বিজ্ঞান মনস্ক রাজনীতিবিদ। আমি যেটা দেখেছি এই অল্প কয়েকদিনের অভিজ্ঞতায়, নির্লসভাবে তিনি সমাজের যত ধরনের কুটিলতা আছে সেগুলোকে দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখছেন। তিনি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানে উগ্রপন্থাও, যেগুলোকে স্বভাবতই যেটা তার দায়িত্ব নয়, সেগুলোকে খোলামেলা আলোচনা করছেন, যে কোনটা তার দায়িত্বের মধ্যে পড়ে, কোনটা তার সংগঠনের দায়িত্বের মধ্যে পড়ে, কোনটা তার রাষ্ট্র ক্ষমতায় গেলে দায়িত্বের মধ্যে পড়ে, আদৌ কোনটা তার দায়িত্বে পড়ে কিংবা পড়ে না, এগুলো তিনি একেবারেই ওপেনলি ডিসকাশন করছেন। আমি মনে করি এটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির হৃদয়ের বাস্তব কথা। কোনো ইমানদার ব্যক্তির হৃদয় একটা, উপরে আরেকটা প্রকাশ করা, এটা তো তার কোনো চরিত্র হতে পারে না। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব এই যে বর্তমান সময়ে যে বক্তব্যগুলোই দিচ্ছেন, সেগুলোকে বিকৃতভাবে আমরা বা আশেপাশের যে মানুষগুলো মানে না বুঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি, মানে আমরা বলতে আমি নয় কিংবা আপনি নয়, কিন্তু যারা করে যাচ্ছেন তারা একান্তই এই ব্যক্তিটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে
কিংবা তার কার্যক্রম এত সুন্দর, এত জনবান্ধব, এত জনপ্রিয়তায় পৌঁছে যাচ্ছেন সে কারণে করছেন। কারণ আপনি নিজেও জানেন যে বাংলাদেশে 53 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পরে এই দেশে বহু গভর্নমেন্ট ছিল, ইভেন 4 দলীয় জোট ছিল, তখনও কিন্তু জামাত ইসলাম বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। কই কোনো এক জায়গায় বাংলাদেশের সিনেমা হল ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কিংবা কোনো একটা ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছে আমি আমার জানা মতে শোনা নাই। এবং তারা কেন করবে? বাংলাদেশের যে যার কাজ করছে সেটা যেমন চলমান, আমি বারবার বলি রাষ্ট্র ক্ষমতার এক ধরনের চিন্তা, ধর্মীয় চিন্তাবিদদের এক ধরনের চিন্তা, আবার সামাজিক আমরা যারা সমাজে বসবাস করছি আমাদের চিন্তা চেতনার ভিন্নতা বিভিন্নভাবে রয়েছে, বিভিন্ন কারণেও রয়েছে। এবং ধর্মভিত্তিক মানুষদের মধ্যেও বিভিন্ন ধরনের মতনৈক্যও আছে, এই সমাজের মধ্যেই আছে। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি চাচ্ছেন মিডিয়ার সামনে কথা বলতে, তিনি চাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মতামত প্রকাশ করতে, তিনি চাচ্ছেন বাংলাদেশের রিয়েল রাজনৈতিক গ্রাউন্ডটাকে জাতির কাছে উপস্থাপন করতে। তিনি অবশ্যই তার যেহেতু দল জামাত, তিনি অবশ্যই চাইবেন জামাত ইসলামের আদর্শ জনগণের মাঝে প্রচার করতে, সবাইকে উদ্বুদ্ধ করতে, তাদের দলে যুক্ত হওয়ার জন্য মানুষকে আহ্বান জানাতে। সেটা কিন্তু দোষের কিছু নয়, যেমনটা আমি আমার দলের জন্য করছি, আমার দলের সভা সেমিনারে যাচ্ছি, তো এটা তো আমার দোষের কিছু নয়। কিন্তু ব্যক্তি হিসাবে একজন মানুষের ভালো গুণটা যদি আমরা স্বীকার না করি কিংবা প্রচার না করি, সেটা চরমভাবে যেমন একটি আল্লাহর কাছেও আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে, পাশাপাশি এটা সমাজের জন্য একটা ভুল মেসেজ দিয়ে একটা দেশকে মানে কোন্দল সৃষ্টি করার একটি পায়তারা হচ্ছে। যারা নিশ্চয়ই আমিরের বক্তব্যটি শোনেননি তারা বারবার প্লে করে শুনবেন, সেখানে একটা বক্তব্য ধর্মবিরোধী কিংবা ধর্মীয় অনুশাসনের সাথে বিরোধিতাপূর্ণ একটা শব্দ চয়ন, একটা অক্ষর বের করতে পারবেন না। আমি শুনে তারপরে বলছি। তাহলে পোশাকের ব্যাপারে এটা একটা হেডলাইন হয়, মানুষ যখন কোনো কথা বলে সমস্ত বক্তব্যটাকে পেপারের হেডলাইন হয় না, কিংবা সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় এমনকি ক্যাপশন লেখার ক্ষেত্রেও আপনার হোল বক্তব্য লেখার জায়গা থাকে না। যদি হোল বক্তব্যই লেখে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপশন? সো ক্যাপশনে মানুষ এটাই লেখে যে পোশাকের ব্যাপারে জামাতের আমিরের মতামত, অথবা পোশাক ছোটখাটো পোশাক নিয়ে জামাতের কোনো বৈরিতা নেই। তো নেই কি নেই, তিনি তো ব্যাখ্যা দিয়ে বলেছেন। তো তার দলের যদি কেউ জামাত ইসলামের কি বলে আমি তো সব পদ পদবি জানিও না, তো উচ্চপদস্থ কোনো একটা জায়গায় যদি কেউ যেতে চায়, তার জন্য যদি পর্দা তার সিলেবাসে থাকে সে করবে, তাতে আপনার কি আমার কি? এদেশের নায়ক থাকবে, গায়ক থাকবে, গায়িকা থাকবে, শিল্পী থাকবে, সাহিত্যিক থাকবে, আলেম থাকবে, পীর মাশায়েখ থাকবে, ইসলামিক দল থাকবে, ইসলাম ছাড়া মধ্যপন্থী সাধারণ দল থাকবে, অনইসলামী ইসলামকে প্রেজেন্ট করে না কিন্তু মানুষ হিসেবে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন তিনি থাকবেন। এটা তো আপনারা সবসময় আমরা বলি, আমি বলি, এবং এটা নিয়েই একটি রাষ্ট্র ব্যবস্থা। তাহলে বারবার তিনি কেন আক্রান্তের শিকার হচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে তার এই বক্তব্যটা ক্যারি করার মতো ফিল্ড এখনো বাংলাদেশে হয়তো তৈরি হয়নি। বাংলাদেশের মানুষ মনে করে 24 ঘন্টা যদি আপনি কারো ব্যাপারে মিথ্যা বলে যেতে পারেন, যেটা আদতেই সে বিশ্বাস করে না, হৃদয়ও লালন করে না, কিন্তু আপনাকে দেখানোর জন্য বলবে, সেই বক্তব্য যদি এরকম প্রচার করে হয়তো অনেকে খুশি হবেন। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে এই দেশের যে কোনো ব্যক্তির জন্য যে পর্দা প্রথা সেটা আর আমার ইসলাম ধর্মের পর্দা প্রথার এক নয়, কোনোভাবে এক নয়। আপনি হিন্দুকে চাপিয়ে দিতে পারবেন না, খ্রিস্টানকে চাপিয়ে দিতে পারবেন না, ভিন্ন আদর্শের মানুষকে আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি এটা অ্যাকসেপ্ট না করবেন। যেমনটা আমার নিজস্ব ভিন্নতা আছে, রাজনৈতিক ভিন্ন চরিত্র আছে, আরেকজন আর একটা আছে, কই কারো ক্ষতি তো কেউ করছে না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন। দুটি কথা বলে ভিডিওটি শেষ করব। তো যারা ভিডিওটি দেখতে আছেন, যারা সর্বশেষ ভিডিওটি দেখছেন বা এ পর্যন্ত আমি যে কথা বলছি, যদি আপনারা এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভাই আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছি। আচ্ছা, কথা হলো ভারতের কিছু গণমাধ্যমগুলো বর্তমানে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র এবং উগ্রবাদী রাষ্ট্র হিসাবে পরিচালনা করার চিন্তাভাবনা করতেছে এবং গোটা বিশ্বের কাছে এভাবে তারা মানে কি বলে আপনাকে উপস্থাপন করতেছে বাংলাদেশকে, যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ খুবই বিপদের সম্মুখীন, বাংলাদেশ অভাব অনটনের মধ্যে পড়েছে, ডক্টর ইউনূস ব্যর্থ হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না, এরকম নানান ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম। তা আসলে আমরা বলতে চাই ভাই, তোমাদের খেয়ে পড়ে হুদাই কিসের জন্য বাংলাদেশ নিয়ে এত নাড়াচাড়া করো? এত কে? আমরা ভালো থাকি মন্দ থাকি, যা হইতেছে হইক না কে, এটা আমরা বাঙালি জাতি বুঝবো। তোমাদের কোন জায়গায় আগুন ধরে আমাদের ভাই বুঝে আসে না। আসলে ভারত সবসময় বাংলাদেশের শত্রু ছিল, আছে, থাকবে। ওরা কোনোদিনও বাংলাদেশে ভালো চায় না, এটা মনে রাখবেন। কিন্তু দিদি এর আগে আমাদের দেশে ছিল, দিদি যখন ওপারে পার হয়ে গেছে, তো দিদি থাকাকালীন মিলামিশা মনে করেন চলছে। এখন ডক্টর ইউনূস তো মনে করেন দিদির মতো আর তোই মনে করেন হাতাবে না, মানে বোঝেন নাই, উল্টাপাল্টা পাবেন কিসের জন্য? তাদের তো মনে করেন পা হাতাবে না, সালাম করবে না, নম করবে না, নমস্কার করবে না ডক্টর ইউনূস সরকার, তাই না? যেমন উপদেষ্টা মণ্ডলী মাঝে মধ্যেই কিন্তু বিবৃতির মাধ্যমে ভারতকে একটু করে হলেও নাড়িয়ে দেয় বা ঝাঁকিয়ে দেয়। তো যার কারণে ভারতের কিন্তু ঘুম হারাম ইতিমধ্যে হয়ে গেছে, নানানভাবে কিন্তু ডক্টর ইউনূসকে এবং বাংলাদেশকে নিয়ে নানান প্রোপাগান্ডা চালাচ্ছে। তো আশা করা যায় ইনশাআল্লাহ সফল হতে তো পারবেই না,
চিন্তা ভাবনা, ওরা চেষ্টা প্রচেষ্টা সব কিছু চালিয়ে যাচ্ছে। তো যাও বাবা, চালিয়ে যাও। তবে একটা কথা বলতে চাই, নিজের ভাত খায় নিজের দেশ নিয়েই নাড়াচাড়া করো। বাংলাদেশ নিয়ে তোমাদের নাড়াচাড়া করার কোনো দরকার নাই। তোমাদের দেশ নিয়ে তোমরা থাকো, হুদাই হুদাই নিজের খায়া দায়া ঘুম নষ্ট করে বাংলাদেশের পিছনে লাগতেছো, কাম হবে না ভাই। নাকি কোন আপনারা? একটু কমেন্ট বক্সে জানাই দিন আপনাদের মতামত, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।